প্রিয় দর্শক, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, বাংলাদেশে 6টি ঋতু। কিন্তু বোধ করি 6টি ঋতুর মধ্যে বেশ কয়েকটি ঋতুর দেখাই মেলে না, কিন্তু একেবারে বর্ষার সাথে হেমন্ত মিলেমিশেই থাকে। এখন হেমন্তের সেই শুভ্র কাশবন আপনারা কি দেখেছেন? এবার শীতের আগে হেমন্তের এই কাশবনের শুভ্র সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে। আমাদের আজকের অতিথি দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক, আমাদের অনেক প্রিয় মানুষ মাসুদ করিম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। ওই ঋতুর কথা বলছিলাম, মানে আমরা পাঠ্য বই পড়ি 6টি ঋতু, কিন্তু কখনো কখনো মনে হয় যে 6টি ঋতুর মধ্যে বোধহয় 3টি বা 2টি অলরেডি হাওয়া। তো সেই আলোচনা নয়, প্রসঙ্গক্রমে আলোচনাটি করলাম। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বৈষম্য বিরোধী উপদেষ্টার জেলাপ্রীতি, মন্ত্রিপরিষদ সচিবও একই পথে। মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের মধ্যেই গাজায় হামলা, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত। দৈনিক যুগান্তর, শাপলা পেতে লড়বে এনসিপি, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। ফোনালাপে ভয়াবহ তথ্য ট্রাইব্যুনালে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। ভোটের জনমত জরিপে এগিয়ে বিএনপি, ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ। দৈনিক সমকাল, আবারও 2598 কোটি টাকার প্রকল্প, তবু খাবার পানি লবণমুক্ত হবে না। বিএনপির জয় দেখছে 40% মানুষ, জামায়াতের পক্ষে 28। দৈনিক কালের কণ্ঠ, বাড়ছে ভিসা জটিলতা, বিদেশ যাত্রায় ভোগান্তি। হেলিকপ্টার থেকে বোম্বিং, 36 সেনা নামানোর নির্দেশ ছিল হাসিনার। প্যারিসের মেয়রকে ডক্টর ইউনূস, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন, ভোট ঘিরে তৎপর পশ্চিমারা, বিএনপি 40% ভোটে পেয়ে জিতবে। খবরের কাগজ, 915 অর্থ পাচারকারী, হাসিনা পরিবারেরই 100 জনের বেশি। মৃত্যুদের আসন ছেড়ে দেবে বিএনপি, 41 বিএনপি পক্ষে, জামায়াত 30। আমার দেশ, ঐতিহাসিক যুগান্তকারী নির্বাচন নিশ্চিত করব, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। দৈনিক ইনকিলাব, দেশ বিদেশে তোলপাড়, আওয়ামী ডেভিলরা বেপরোয়া, ছাত্র জনতার প্রতিবাদ বিক্ষোভ। কালবেলা শিরোনাম, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঢাকায় গ্রেপ্তার 246। আমাদের সময়, বিএমডির কর্মকর্তারা বিচারের কাঠগড়ায়। ইসিকে এনসিপি শাপলা তালিকাভুক্ত করে প্রতীক হিসেবে বরাদ্দ দিন। সময়ের আলো, ঘরে বাইরে উৎপাত, অনুশোচনা নেই আওয়ামী লীগের, অস্থিরতা তৈরির চেষ্টা। দৈনিক করতোয়া, চ্যালেঞ্জ হলেও এসডিজি অর্জন অপরিহার্য, ডক্টর ইউনূস। রূপালী বাংলাদেশ, বিদ্যুতের কালো বিড়াল কাইকাউস, বিশ্বকে নির্বাচনী বার্তা দেবেন ডক্টর ইউনূস। মানব জমিনের শিরোনাম, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঢাকায় একদিনে 244 নেতাকর্মী গ্রেপ্তার। ভোটের অপেক্ষায় মানুষ, আগ্রহ নেই পিআরে। দৈনিক জনকণ্ঠ, ডেঙ্গুর ভয়াবহতায় উদ্বেগ, জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা, হার্ডলাইনে যাচ্ছে এনসিপি। শিরোনাম শুনলেন। নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এবং তিনি বলেছেন যে এসডিসি অর্জনে কার্যকর অর্থায়ন নিশ্চিত করুন। বিশ্ব নেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছে, পাকিস্তানের নেতার সাথেও, এবং একই সাথে তিনি বলেছেন যে ঐতিহাসিক ও যুগান্তকারী নিশ্চিত করব নির্বাচন। ধন্যবাদ। প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান হিসেবে এটাই হয়তো তার শেষবারের দ্বিতীয়বার এটাই হয়তো এই শেষবারের মতো তার জাতিসংঘের ভাষণ, কারণ ফেব্রুয়ারিতে উনি নির্বাচন কথা বলেছেন, এবং এটা একটা বিশ্ব সম্প্রদায়ের কাছে হয়তো 26 তারিখে উনি যেটা ভাষণ দেবেন সাধারণ পরিষদের অধিবেশনে, সেইখানে সবার একটা দৃষ্টি থাকবে যে নির্বাচন নিয়ে উনি কী বলেন, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় খুব উদ্গ্রীব আছে যে বাংলাদেশের যে একটা আপরাইজিং হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরবর্তীতে কান্ট্রির যে স্টেবিলিটি এবং ডেমোক্রেসিতে যে ট্রানজিশন, সেই ট্রানজিশনের পথে অগ্রগতি কী, সেটাই হয়তো
দেশটির নেতার কাছে শুনতে চাইবে এবং সেই জায়গায় আমার ধারণা উনি যে এখন এতদিন পর্যন্ত যা বলেছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে অর্থাৎ রমজানের আগেই যে নির্বাচন এবং সেই নির্বাচনটাকে কীভাবে ক্রেডিবল তারপরে ফেয়ার এবং পার্টিসিপেটরি আদার যে সমস্ত মানদণ্ডে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে সেই প্রক্রিয়াটা সম্বন্ধে হয়তো কিছুটা আলোকপাত উনি করতে পারেন। এছাড়া এর বাইরেও আমাদের কিছু কিছু এজেন্ডা উনি হয়তো তুলবেন, যেমন ধরেন রোহিঙ্গা ইস্যুটা আন্তর্জাতিকভাবে আমাদের খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তারপরে প্যালেস্টাইন ইস্যুতে তো গতবারও উনি যেটা বলেছেন যে আমরা মানে বাংলাদেশের মানুষ সর্বদাই প্যালেস্টাইনি জনগণের পক্ষে এবং সেটা রিসেন্ট যে ডেভেলপমেন্ট আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান দেশগুলি একের পর এক মানে প্যালেস্টাইন রাষ্ট্রকে সমর্থন দিয়ে আসছে। আমরা অবশ্যই প্যালেস্টাইন রাষ্ট্রকে সমর্থন দিই এই কারণে যে মধ্যপ্রাচ্যে যাতে স্থিতিশীলতা শান্তি ফিরে আসে এবং সেই ক্ষেত্রে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনেও আলাদা রাষ্ট্র হবে, কিন্তু সেটা হবে যেই ভূভাগ তাদের ছিল ৬৮ সালের পরে যে দখলীকৃত ভূখণ্ড সেটা ছেড়ে দিয়ে, যদি ইসরায়েলকে এই অধিকৃত এলাকাগুলি ছেড়ে দিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের যে দৃঢ় সমর্থন সেটা উনি হয়তো কন্টিনিউ করবেন। এছাড়াও সামাজিক ক্ষেত্রে শান্তি রক্ষায় এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক যে সমস্ত ভূমিকা উন্নয়নের ক্ষেত্রে যেমন সামাজিক ব্যবসা উনি যেটা করেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, ওনার যেসব ইনোভেশন, এই সমস্ত বিষয়ে হয়তো উনি আলোকপাত করবেন বলে আমরা এক্সপেক্ট করতেছি ২৬ তারিখের বক্তৃতা। এই যে নির্বাচনের কথা উঠলো, আজকে একটি গবেষণার ফলাফল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, ইনোভেশন কনসাল্টিং এর জরিপ। এই জরিপে যে সিদ্ধান্ত বা যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলোর মধ্যে কোথাও কোথাও একটু বিভ্রান্তির মতো আছে। যেমন ধরা যাক যে বিএনপির কথা বলা হচ্ছে যে বিএনপি জয়লাভ করবে সবার শীর্ষে, কিন্তু এই শতকরা ভাগে এক পত্রিকায় একই রকমের শিরোনাম আমি দেখলাম। সমকাল লিখছে শতকরা 40%, খবরের কাগজ লিখছে 41%, দৈনিক করতোয়া লিখতেছে 45%। তাহলে একটি জরিপের শিরোনাম মানে ফাইন্ডিংয়ের জায়গায় তো এই শতভাগের বিশ্লেষণটা আলাদা হবে কেন? এবং এখানে জামাতের কথা বলা হচ্ছে, জামাতের পক্ষে 28% ভোট পড়েছে। তো কি মনে হয় আপনার? অন অ্যান অ্যাভারেজ এই জরিপের ব্যাপারে আমার বক্তব্য হলো যে এখানে তারা মোটামুটি 40% মতো বিএনপি পাবে বলতেছে, আর 30% বা 28% যেটাই বলেন এটা জামাতে ইসলামী পাবে। তো এই জরিপগুলি ইলেকশনের আগে হবে, এরকম নানা রকম জরিপ হচ্ছে এবং আরও হবে। এবং এখানে কারা ফাইন্যান্স করেছে, কি উদ্দেশ্যে করেছে, এটা কি অবাধ এবং সুষ্ঠু জরিপ কিনা, এটার মেথোডোলজিটা কি, সেখানে এই সমস্ত বিষয় তো থাকবেই। কারণ অনেক সময় বুথ ফেরত জরিপও মিলছে না। আর এখানে তো ওনারা কোন এলাকায় জরিপ করেছেন, কারা এখানে পার্টিসিপেট করেছে, এই সব কিছু যদি বিশ্লেষণ করা যায় তাইলে সেটা থেকে আমরা বুঝতে পারবো যে এই জরিপের কত পার্সেন্ট অ্যাকুরেট। আর দ্বিতীয় কথা হলো যে অতীতের যেসব নির্বাচনগুলি ফলাফল যা দেখা গেছে এই জরিপে কিন্তু তার সাথে কোনো মিল নাই। বিশেষ করে জামাতের রাইজ টু মাচ, বিএনপি হয়তো এবারে 40-30 এটা হইতেই পারে যেহেতু আওয়ামী লীগ নাই। আর এখানে আরেকটা জিনিস, একটা বড় ফ্যাক্টর যে এখানে আওয়ামী লীগের ভোটটা বড় ফ্যাক্টর। তো আওয়ামী লীগের তো একটা মেজর ভোট ছিল, সেই ভোটগুলি কি সবাই জামাতে দিয়ে দেবে? এটাও তো অবিশ্বাস্য। এনিওয়ে যে জিনিসটা তারা করেছেন, কিভাবে করেছেন, হয়তো আরও অন্যান্য জরিপগুলি আসলে আমরা সেটা বুঝতে পারব। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাইছি যে এই ধরনের জরিপ তো সামনে আরও হবে, তাহলে প্রচার মাধ্যমের ভূমিকাটা কি? আমি একটা জরিপ করলাম, তার একটা সত্য মিথ্যা বা না ধরে আমি জরিপের ফাইন্ডিংসটা ছাপিয়ে দিলাম বা প্রকাশ করলাম, এটার পক্ষে বা বিপক্ষে আপনার কি মত? আমার বক্তব্য হলো যে কোন প্রতিষ্ঠান যে জরিপটা করেছে, জরিপের মেথোডোলজিটা কি, এবং জরিপ সম্পর্কে মানে রাজনৈতিক দলগুলির দৃষ্টিভঙ্গিটা কি, এই সব কিছু হলিস্টিকলি না তুলে ধরা হলে কিন্তু জিনিসটা একটা ভালো এটা আমরা মানুষের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নাও হইতে পারে। কারণ এই জরিপটা তারা যারা করেছেন তারা যে হুট করে কেন করলেন জরিপটা, কেন প্রয়োজন হলো, কারা ফাইন্যান্স করেছে, সেটাও তো ডেফিনেটলি এখানে ক্লিয়ার থাকার প্রশ্ন আছে। তো এখানে এই জিনিসগুলি আমাদের এখানকার জরিপগুলি এটা মানে আমেরিকা বা ইন্ডিয়ার জরিপ অনেকটা মিলে না। দেখে এত বড় ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে বুথ ফেরত জরিপ মিলতেছে না। তো ওখানে এটা তারা একটা জরিপ করেছে, এখানে
কি পদ্ধতিটা কি, এটা কি সাইবার পদ্ধতিতে করেছে নাকি মানুষের কাছে কথা বলেছে? এখন যদি জামাত ইসলামের অফিসে ফর এক্সাম্পল মগবাজার জামাতের অফিসে আশেপাশে জরিপ করেন এবং জামাতের নেতৃবৃন্দ সামনে থাকেন, সেটার ভোটের ফলাফল একরকম হবে, আর স্বাধীনভাবে সে ভোট দিয়েছে জরিপে সেরকম সেটার ফলাফল হবে আরেক রকম। সুতরাং একটা এই জিনিসগুলি আমার মনে হয় যে একেবারে সেভাবে এখনই আমরা কোনো একটা কনক্লুশন। নির্বাচনের নানা ধরনের আলোচনায় এখানে দেখা যাচ্ছে যে মিত্রদের প্রার্থিতা চূড়ান্ত করতে চাইছে বিএনপি এবং সমমনাদের 50-60 ছাড় দেওয়ার চিন্তা, পত্রিকার শিরোনাম বিএনপির পক্ষে। এবং আরেকটি শিরোনাম হয়েছে কালের কণ্ঠে জামায়াতের টার্গেট নারী ও তরুণরা। তাহলে প্রশ্নটা হচ্ছে সব দলই বলার চেষ্টা করছেন তরুণরা আমার, তরুণরা কাদের? না, এটাই তো বড় প্রশ্ন। এখন ব্যাপারটা হলো যে আমাদের যত ভোটার যারা আছে, বিশেষ করে এইবার আপনারা দেখবেন যে একটা বিরাট অংশ যে ভোটার তালিকা করা হয়েছে, একেবারে ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে সবাইকে ভোটার করা হয়েছে। ইয়াং জেনারেশন যারা আপরাইজিংয়ে ছিল তারা অধিকাংশই ভোটার করা হয়েছে, আপডেট করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। তো এইসব দিক থেকে একটা তরুণ ভোটারটা একটা বিরাট ফ্যাক্টর হবে। এবং জামাতে ইসলামীর মতো মানে কিছুটা মানে যারা ইসলামিক কনজারভেটিভ পার্টি, তারা নারীদের কি স্বাধীনতা দিবে সেই প্রশ্ন যখন আসে তখন নারী ভোটারটাও সেইভাবেই টার্ন করে। তো সেই দিক থেকে এরাও হয়তো টার্গেট করছে যে নারী ভোটারে আমরা কিছুটা পিছিয়ে আছি কি না, যেহেতু মহিলাদের ঘরে রাখা বা তাদের চাকরি দেওয়া এসব ব্যাপারে তাদের বা শরিয়া আইনে তাদের কিভাবে মূল্যায়ন করা হবে। কারণ ইসলামের তাদের বক্তৃতা অনুযায়ী নারী নেতৃত্বকে তারা পছন্দ করে কিনা সেই জিনিসগুলি হয়তো ফ্যাক্টর হিসেবে আসবে। এবং সেই জিনিসগুলি যাতে না আসে সেই জন্য ডেফিনেটলি জামাতে ইসলামী নারীদেরকে, সংখ্যালঘুদেরকে, তরুণদেরকে তাদের মোটিভেটেড করার চেষ্টা করবে এবং সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং এটা বিএনপি সেই জিনিসটা দেখছে বলেই তারা অক্টোবর মাসের মধ্যে, কারণ জামাতে ইসলামী প্রায় 300 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে মানে ইনফর্মালি। তো সেই দিক থেকে বিএনপি পিছিয়ে আছে, কারণ প্রত্যেকটা আসনে তাদের 5 জন 7 জন 10 জন করে প্রার্থী। তো এই যে প্রার্থীতা, এটা যদি তারা এখনই কনসোলিডেট না করে তাদের ভিতরে একটা বিভক্তি হতে পারে, কেউ কেউ স্বতন্ত্র দাঁড়িয়ে যেতে পারে। তো সেই জন্যই তারা আগে ভাগে আমার ধারণা অক্টোবর মাসের মধ্যেই তারা প্রার্থী চূড়ান্ত করতে চাচ্ছে। এমনকি মিত্রদের ব্যাপারে অ্যালায়েন্সমেন্টের ব্যাপারটাও চিন্তা করছে, কারণ এটা তারা কিন্তু এককভাবে নির্বাচন করার রিস্কে যাচ্ছে না। এক তো আছেই তাদের সঙ্গে যারা পুরনো মিত্র আছে, হয়তো নতুন মিত্র হিসেবে এনসিপি কিংবা আদার দলগুলি তারা সেখানে যুক্ত হয় কি না। এবং এটা টোটাল ব্যাপারটা এখনই আমরা ফাইনাল কিছু বলতে পারবো না। যদি সব আলোচনা চলতে থাকবে ভোটার আগের দিন পর্যন্ত, এর কোনো ঠিক নাই। কারণ এটা হলো একটা স্থানীয় ভিত্তিক নির্বাচন এক করতে, জাতীয় নির্বাচন হলেও লোকাল ফ্যাক্টরগুলি একটা বিরাট ব্যাপার। জাতীয়ভাবে অ্যালাইনমেন্টের পাশাপাশি স্থানীয় ফ্যাক্টরগুলি যুক্ত হবে। সুতরাং আমি মনে করি যে এটা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তখন এই সমস্ত মেরুকরণ, এই সমস্ত পলিটিক্যাল ফ্যাক্টর এবং আদার ফ্যাক্টর, যেমন ধরেন শাপলাকে তাদের প্রতীক পাবে কিনা একটা নিশ্চিত। নির্বাচন কমিশন তো অলরেডি বলে দিয়েছে যে শাপলা প্রতীক হিসেবে তারা অ্যাকসেপ্ট করছেন না, তাদেরকে ওই নির্বাচনী প্রতীকের বিকল্প জিনিসটাকে চিন্তা করতে তারা বলছেন। তো এখন দেখা যাচ্ছে যে তারা হয়তো তারা আরও কিছু চেষ্টা করবে যে ধরনের, সেই জায়গায় যদি শেষ পর্যন্ত সফল না হয় তাহলে তারা হয়তো কোনো বিকল্প প্রতীকেও যেতে পারে। আর যদি জোটে যায় সেক্ষেত্রে তারা জোটের প্রতীক ব্যবহার করবে না নিজস্ব প্রতীক ব্যবহার করবে। ফর এক্সাম্পল ধরেন বিএনপির সাথে জোটে গেলে তারা কি ধানের শীষ ব্যবহার করবে, কিংবা ধরেন জামাতের সাথে তারা জোটে গেলে তাহলে তারা দাঁড়িপাল্লা ব্যবহার করবে কিনা, সেই জিনিসগুলিও হয়তো মানে তারা আরও চিন্তা করবে। কারণ এখানে তাদের একটা বিরাট টার্গেট থাকবে গাণিতিক মানে আদর্শিক না, তারা সিট যাতে পায়। হ্যাঁ, এটা আইডিওলজিক্যাল জোট হবে না। এখন যে জোটগুলি হচ্ছে, এই জোটগুলি হচ্ছে যাতে এনসিপির টার্গেট থাকবে কিছু সিট যাতে তারা পায়, বিএনপির টার্গেট থাকবে যে বেশি সিট পায় যাতে তারা ক্ষমতায় যেতে পারে, এইরকম আর কি ব্যাপারগুলি। এখন কিন্তু আদর্শটাকে এনসিপির কথা বললেন, এনসিপির সাথে অধিকার গণ অধিকার নূর সাহেবের তারা সবাই দুইটি জোট একসাথে হওয়ার চিন্তা ভাবনা চলছে, এটার কি অবস্থা, কোথায় দাঁড়িয়ে আছে? না, এই জিনিসগুলি তো আলাপ আলোচনা চলতেছে। এখন এই সবাই তো যেই জিনিসগুলি যেটা হয় যে রাজনৈতিক ইলেকশনের আগে যে জিনিসটা হয় যে কোন জিনিসটা আমাদের মানে আপনি যেটা বলতে চাইছেন যে আরো অনেক কিছু ঘটবে। হ্যাঁ, এটা সবার ফাইনাল হলো তার দলীয় স্বার্থটা কোন জায়গায়,
তার দলের স্বার্থটা কোন জায়গায়, এটা কিন্তু জোটের স্বার্থটা কিন্তু সবার আগে দেখবে না, সবার আগে দেখবে তার দলের স্বার্থ, অবশ্যই দলের স্বার্থ, সেটাই তারা দেখবে। সেটা গতকাল ঝটিকা মিছিলে 244 জন নেতাকর্মী আওয়ামী লীগের গ্রেপ্তার হলো। তো এর কি অবস্থা, কি মনে হয়? না, এটা তো ক্রমশ বাড়ছে। কালকে তো একযুগে অনেকগুলি জায়গাতে এরকম ঝটিকা মিছিল হয়েছে, এবং শুধু ঢাকায় ডাক, বেশ কিছুদিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এইখানে যেমন কুমিল্লা এলাকা, এটা একটা শ্বাসনালী বলে লোকে, ঢাকা শ্বাসনালী, মানে ঢাকা চিটাং কিংবা ঢাকা সিলেটের এটা। তো এই জায়গাতেও তারা একটা ব্লকেট করার চেষ্টা করেছে। অন্যান্য জায়গায় যেগুলি আছে যেমন গাজীপুর কিংবা চন্দ্রা কিংবা ভাঙা ফর এক্সাম্পল, কিংবা ধরেন যমুনা সেতু বা এই সমস্ত টাঙ্গাইল, এই সমস্ত এলাকাগুলি রাজধানীর সাথে কানেক্টিংয়ের বড় জায়গাগুলি, এবং সেই জায়গায় ডেফিনেটলি পুলিশ তারা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটাকে করা, যেহেতু এখন তাদের অ্যাক্টিভিটিসগুলি নিষিদ্ধ আছে, সুতরাং আইনের দিক থেকে তো তাদের অ্যাক্টিভিটিস করার আইনগত সুযোগ নাই। কিন্তু যেহেতু আওয়ামী লীগ জিনিসটা এই সিদ্ধান্তটাকে রিজেক্ট করেছে, তো সুতরাং তারাও চেষ্টা করতেছে এটা ভায়োলেট করে তাদের কর্মসূচিগুলি করা। সো এটা একটা ম্যাটার অফ কনসার্ন যে আগামী নির্বাচনটা কতটা সুষ্ঠু করা যাবে যদি আইন শৃঙ্খলার বাহিনী। মাননীয় প্রধান উপদেষ্টা তো বলেছেন যে যুগান্তকারী, ঐতিহাসিক ও যুগান্তকারী নির্বাচন নিশ্চিত করব, সেটা উনি বলেছেন। কিন্তু এটা ঠিক যে উনি যে ওনার হয়তো ইচ্ছা আছে সেটাই উনি ব্যক্ত করেছেন, কিন্তু রিয়ালিটিও তো আপনাকে মানতে হবে। আর তবে আমরা তো সবাই এটাই চাই যে এটাই আমরা চাই, সুন্দর, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি, এবং যাতে একটা রিকনসিলিয়েশন হয় জাতীয়ভাবে, সেই জিনিসগুলো তো সবাই চাইবে। কারণ এগুলির থেকে তো আমাদের উন্নতি, অগ্রগতি, সামনে স্থিতিশীলতা, কর্মসংস্থান, এখন দেখেন বিনিয়োগ তো একেবারেই বন্ধ পুরো সময়টায় অন্তর্বর্তী। কারণ কি, মানুষ বসে আছে যে কে দীর্ঘমেয়াদী সরকার আসে। আচ্ছা মাসুদ করিম, আপনার কি মনে হয় এই যে নিউ ইয়র্কের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নানা ধরনের ফুটেজ পাওয়া যাচ্ছে, কোনোটা এআই দিয়ে বানানো বা কোনোটা সত্য কি মিথ্যা কি বোঝা মুশকিল হচ্ছে, তো সামনের দিকে তো আরও বাড়বে, তাহলে এই পরিস্থিতিটা কোথায় নিয়ে যাবে? এটাও একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার, কারণ এটা এমন শুধু ফেক না, অনেক ডিপ ফেক, বোঝারই উপায় নাই এমন সব ভিডিও এখানে এখন তৈরি করা সম্ভব, মানে সত্যের চেয়েও সত্য সম্ভব হচ্ছে, সেটা একটা বিভ্রান্ত করতে পারে, এবং এই বিভ্রান্তিটা কিন্তু আপনি আইন দিয়ে খুব বেশি দমন করতে পারেন না। সেই জন্যেই এটার যত দ্রুত এটার কাউন্টার বা সত্যটা প্রকাশ করা অথরিটির দিক থেকে এবং যাদের সম্বন্ধে বলা হয়েছে তাদের দিক থেকে সেটা করা দরকার। এবং এই জিনিসগুলি আমার মনে হয় যে একটা নির্বাচনকে সামনে রেখে কিছু আইনও হয়েছে যে এর ব্যবহার করা যাবে, নির্বাচনী মানে আচরণ বিধি বা সরকারের আইনের মধ্যেও এগুলি আছে, এবং এটা পুলিশ বিভাগ, আইটি যে মন্ত্রণালয়, ওরা তো সেটা করবেই। কিন্তু আমার মনে হয় যে এইসব বিষয়ে সামাজিক সচেতনতা এবং যে সমস্ত কর্তৃপক্ষ তারা যত দ্রুত এটা কাউন্টার করেন, যেমন ধরুন সবচেয়ে বেশি ভয় হলো যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো পোস্ট যদি কেউ ছড়ায় সেটা কিন্তু দ্রুত ছড়ায়, সেটার জন্য আমরা মনে করি যে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আশা করব যে এই অস্থিরতার মধ্যে যেন আমাদের নির্বাচন না পড়ে ওই জায়গায়। সেটাই একেবারে শেষের দিকে আমরা ভারতের সাথে গতকাল ক্রিকেট লড়াই হলো, তো আমরা ধরে নিয়েছিলাম যে একটা হয়তো বা লড়াই হবে, লড়াইটাকে হলো? লড়াই অবশ্যই হয়েছে, লড়াই হয়নি সেটা বলবো না, কারণ খেলাটা যখন শুরু হয়েছে তখন আমরা ভাবছি যে ইন্ডিয়া বোধহয় 200 করে ফেলবে, কিন্তু দেখা যাচ্ছে যে 168 থেকে তাদেরকে আটকানো হয়েছে। পরে হয়তো ব্যাটিং জায়গাটায় একটু হয়েছে, শেষে ব্যাটিংটা কি এলাম আর গেলাম, সেটা একটু খারাপ হয়েছে। আজকে আবার পাকিস্তানের সাথে খেলা আছে, মানে এটাই হচ্ছে বিষয় যে একেবারে ব্যাক টু ব্যাক, গতকাল ভারতের সাথে আজকে এখনো বিশ্রামের সময় পায় নাই, এটা একটা বিরাট ব্যাপার। তো তারপরেও আমাদের মানে ক্রিকেটাররা আশা করি যে, তবে একটা ব্যাপার যেটা হয় যে যদি কিন্তু আজকে যদি পাকিস্তানের সাথে আমরা জিতে যাই তাহলে কিন্তু আমরা একটা স্বপ্নের জায়গায় যাব। এই ব্যাপারে তো আপনি ক্রিকেট এক্সপার্ট, আপনি যেটা বলবেন। আমাদের যেটা হলো যে আমরা আশা করি যে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করবে। গতকালকেও আমি বলবো যে ভালোই করেছে, আজকে জয় লাভ করবে, খুব আশাবাদ ব্যক্ত করি। আজকের জয়টা খুব জরুরি, আমরা চূড়ান্ত অর্থে ভারতের সাথে ফাইনালে ওদেরকে হারাবো সেই আশা করি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুরুতে ঋতু বৈচিত্র্যের কথা বলছিলাম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, আমাদের দেশে 6টি ঋতু। এই যে বর্ষাকাল চলছে, বর্ষাকালে আমার মনে হয় আমাদের সবারই উচিত আমরা কি গাছ লাগাই, আমরা
গাছ লাগার কথা ভাবি। আসুন না, বনজ, ঔষধি এবং ফলজ এই 3টি জাতের গাছ যদি আমরা লাগাই, তাহলে একটি গাছ কিন্তু পরবর্তীতে আপনার জন্য, আপনার পরিবারের জন্য অনেক বড় একটা সাশ্রয়ের জায়গা হয়ে দাঁড়াবে। এবং একই সাথে আমাদের পরিবেশ রক্ষায় প্রকৃতির ভূমিকা খুবই জরুরি। আমাদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে যে সারা দেশে এই যে গাছের চারা রোপণ করবার যে আন্দোলন শুরু হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আসুন আমরা এই দৃষ্টান্ত সবার মাঝে ছড়িয়ে দিই। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।